বাংলার হীরের শহর, যার ইতিহাস ৩০০ বছরেরও প্রাচীন। তবুও কেন ভাগীরথী নদীর তীরে এই শহরে কান পাতলে আজও শোনা যায় হাজার হাজার মানুষের করুণ আর্তনাদ? এখানকার রাজপ্রাসাদ, ইতিহাসের বর্ণমালা, নবাবী কেতাবি চালে আজও এ শহর বাঁচে ইতিহাসের মায়ায়। আজ্ঞে হ্যাঁ, এ কোনো অন্য শহর নয়, এ হলো বাংলার বিখ্যাত ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ। বঙ্গজুড়ে এখন শীতের আমেজ, আর এই সময় পরিবার নিয়ে ঘুরে আসার জন্য এমন ঐতিহাসিক শহর হলো একেবারে আদর্শনীয়, তাও মাত্র একদিন বা দুদিনে। তাছাড়া এখানে থাকা, খাওয়া, কম খরচে সাইট সিন সবটাই কিন্তু থাকছে এই ভিডিওতে। তাহলে চলো, হোক শহর কিংবা পাহাড়ের ঢাল, স্বপ্নে গড়ি রঙিন এক অন্য জগতের জাল। স্বপ্নের ডানায় উড়বে বাঙালি, হবে না থামা, কারণ ঘুরছে বাঙালি। ঘড়িতে সময় ভোর 4:45। শিয়ালদা থেকে রাত 11:30টার লালগোলা প্যাসেঞ্জার প্রায় 30 মিনিট লেটে আমাদের পৌঁছে দিয়েছে মুর্শিদাবাদ জংশনে। প্রবল ঠান্ডায় আর এই ভোরেও আমাদের এবারের সারথি সাজ্জুদা কিন্তু যথারীতি ঠিক স্টেশনে উপস্থিত ছিলেন আমাদেরকে হোটেল শাগনিকে পৌঁছে দেওয়ার জন্য। মুর্শিদাবাদে থাকার জন্য তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে, তাও আবার একদম বাজেটের মধ্যে। তবে আমরা কেন স্পেশালি এই হোটেলে থাকলাম, তাও এসি রুমে, একদম কম বাজেটের মধ্যে, বলবো তোমাদের সবকিছু। শুধু দেখতে থাকো আমাদের এই ভিডিওটা। যেহেতু খুব ভোরবেলা আমাদের এখানে আসা, তাই হোটেলে বেশ খানিকক্ষণ ঘুমিয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি খুব ভালোভাবে এই শহরটা এক্সপ্লোর করার জন্য। আর ইনি হলেন সাজ্জুদা, একজন চালক কম একজন গাইডও বটে, সাথে একজন দারুণ মনেরও মানুষ, যিনি এই গোটা মুর্শিদাবাদ শহরটা ওনার পক্ষীরাজে করে আমাদের ঘুরিয়ে দেখিয়েছিলেন অত্যন্ত কম বাজেটের মধ্যে। আমরা এখন আছি নবাবদের আর্টিলারি পার্কে, মানে যার নাম ছিল তোপখানা। আমার পিছনে যে কামানটা দেখতে পাচ্ছ, এটা প্রায় 17 ফুট লম্বা একটা কামান, আর এই কামানের নাম হলো জাহানকোষ কামান। এটা শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খায়ের তত্ত্বাবধানে এই কামানটাকে তৈরি করা হয়েছিল। আচ্ছা, এই কামানটা তৈরি হয়েছিল বাংলাদেশের ঢাকায় 1637-এ। আচ্ছা, এটাকে মানে একবার ফায়ার করতে গেলে প্রায় আপনার 14 কেজি বারুদ লাগতো, যেটাকে সিয়ার বলা হয় তখনকার যুগে, 28টি সিয়ার। আমাদের পিছনে যে স্থাপত্যটা দেখতে পাচ্ছ এখন, তার নাম হলো কাটরা মসজিদ। বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। এই কাটরা মসজিদ ওনারই বানানো। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই কাটরা মসজিদে আমাদের পিছনে দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা, ওখানেই মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি রয়েছে। এবার মুর্শিদ কুলি খাঁয়ের কিন্তু রাজত্বকাল খুব বেশি দিন ছিল না, মানে ওই ধরো 1717 থেকে 1727, এই 10 বছর। এই 10 বছরের মধ্যে এই মসজিদ তৈরি হয়। তো ওনার শেষ ইচ্ছা ছিল ওনার মৃত্যুর পর ওনার সমাধি যেন এখানে দেয়া হয়, তেমনই ওনার সমাধি এখানে রয়েছে। কিন্তু একটা জিনিস খুব অবাক করলো আমাকে, ওনার সমাধিটা এমন একটা জায়গায় রয়েছে যার ওপর থেকে মানুষ পায়ে হেঁটে চলাচল করছে, এবং এটা নাকি ওনার ইচ্ছা ছিল যে ওনার সমাধিটা এমন একটা জায়গায় হবে যার ওপর থেকে মানুষজন পায়ে হেঁটে চলাচল করতে পারবে। দেখে নাও কেমন।
আর এই যে ফ্লোরটা তোমরা দেখছো, যার উপরে আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি বা এত লোক হাঁটাচলা করছে, এই ফ্লোরটা কিন্তু পুরোটাই সলিড। এখন এখানে নামাজ পড়া হয় না, কিন্তু জানা যায় যে একদা এখানে একসাথে 2000 থেকে 3000 লোক নামাজ পড়তে পারতো। আমরা এখন দাঁড়িয়ে আছি ফৌতি মসজিদ, বা এখানকার সাধারণ লোকরা একে ফুতি মানে ফুটো মসজিদও বলে। এটা নিয়ে দুটো মিথ আছে। মিথ নম্বর 1 হলো, অনেকেই বলে যে এই মসজিদটা নাকি একদিনে বানানো হয়েছিল। এবার বানানোর সময় যখন প্রায় রাত শেষ, সূর্যের আলো ফুটে আসে, তখনও এই মসজিদের ওপরের যে গম্বুজ সেটা কমপ্লিট হয়নি, একটা ফুটো থেকে যায়। ফুটোটা দেখাচ্ছি, এই যে। তো এর থেকে এটার নাম নাকি ফৌতি মসজিদ বা ফুতি মসজিদ। ফোর্তি হচ্ছে পার্সিয়ান ভাষায় মৃত। এটা নবাব সরফরাজ খাঁ যখন নবাব হয়েছিলেন, এই মসজিদটাকে কাট্টা মসজিদের আদলে তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সেটাকে কমপ্লিট করতে পারেননি। কারণ হচ্ছে উনি হচ্ছেন 1 বছরের নবাব। যখন উনি নবাব হয়েছিলেন 1739 থেকে 1740-এ, তখন তিনি গৃহযুদ্ধতে মারা যান। গৃহযুদ্ধতে মারা যাওয়ার পর পরবর্তী নবাব হয়েছিলেন নবাব আলীবর্দী খাঁ। নবাব আলীবর্দী খাঁ নবাব হওয়ার পর এই মসজিদটাকে সম্পূর্ণ কাজ করেনি। এটা যেহেতু আর্কোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ সার্ভের আন্ডারে যায়নি বলে এই মসজিদটা ধ্বংসাবশেষ। অসমাপ্ত স্বপ্নের মসজিদ, যার উচ্চতা প্রায় 30 ফুট আর দৈর্ঘ্য প্রায় 150 ফুট। মোগল স্থাপত্য বহন করা এই মসজিদের দেয়ালগুলোও ছিল অত্যন্ত মোটা মোটা। 5টা খিলানযুক্ত প্রবেশপথ আর দেয়ালের নকশা সবটাই কিন্তু আজ ধ্বংসপ্রাপ্ত। এই মসজিদটার নাম হচ্ছে চক শাহী মসজিদ। এই মসজিদটা তৈরি করেছিল মির্জাফরের দ্বিতীয় স্ত্রী মুন্নি বেগম। আচ্ছা, তৈরি করে উনার তবলা টিচার ওয়াজেদ আলী খাঁকে গিফট করেছিলেন সেই সময়। এর ভিতরে ঢুকতে দেয় না, কারণ হচ্ছে এখানে 5 ওয়াক্তের নামাজ হয়। যারা নামাজ পড়ে তারা ভিতরে গিয়ে নামাজ পড়তে পারে। আর এই জায়গাটায় তখনকার যুগে বসতো মিনা বাজার। মুর্শিদাবাদের বিখ্যাত হাজারদুয়ারির দিকে আসার সময় পড়বে এই ফটকটি, যা 3টে দরজা দিয়ে 3 রাজ্যের নবাব যাতায়াত করতেন, বাংলা, বিহার, ওড়িশা। তাই এই ফটকগুলির ওপরে রাজ্যের নবাবদের প্রিয় ফুলের ছবিও খোদাই করা রয়েছে। থ্যাঙ্কস টু সাজ্জুদা, যিনি না বললে বোধহয় এই ইতিহাস আমরা কোনোদিনও জানতে পারতাম না। এই মসজিদটার নাম হচ্ছে নৌ সেরিন বানু মসজিদ। আমরা সবাই মুর্শিদ কুলি খাঁর সমাধি দেখি, মুর্শিদ কুলি খাঁর মেয়ের সমাধি দেখি, কিন্তু মুর্শিদ কুলি খাঁর ওয়াইফের মানে বইয়ের সমাধি আমরা দেখি না। কারণ হচ্ছে এই মসজিদের ঠিক সিঁড়ির নিচে তার সমাধিটা আছে। এই মসজিদটার নাম হচ্ছে নৌ সেরিন বানু মসজিদ। চলে এসেছি কাঠগোলা বাগান বাড়িতে। এখানে আমরা যখন গিয়েছিলাম টিকিট মূল্য কিন্তু ছিল 30 টাকা করে। ভিতরে ঢুকলে তোমাদের চোখে পড়বে এই ছোটখাটো চিড়িয়াখানাটা। এখানে রয়েছে হরেক রকমের পাখি, সাথে বিচিত্র রকমের মাছেদের সমাহার। তাছাড়া এখানে রয়েছে একটা সুড়ঙ্গ পথ, যাকে বলা হয়েছে বাউড়ি। মূলত রাজস্থানের কোনো জলাধারকে বাউড়ি বলা হয়। তবে এই বাউড়ি বা সুড়ঙ্গ পথ থেকে নাকি এককালে জগৎ শেঠের বাড়ি অবধিও যাওয়া যেত। এই হলো কাঠগোলা বাগান বাড়ি। অনেকের মতে এখানে নাকি আগে কাঠগোলাপের চাষ করা হতো, তাই এই বাগান বাড়ির নাকি নাম হয় কাঠগোলা বাগান বাড়ি। তবে এ বিষয়ে অনেক দ্বিমত রয়েছে, বলছি তোমাদের সে গল্প একটু পরে। তবে তার আগে বলবো, এই কাঠগোলা বাগান বাড়ি কিন্তু ছিল ইতিহাস, শিল্প আর প্রাচীন ঐশ্বর্যের এক অমূল্য নিদর্শন। বাড়িটা ইউরোপীয় আর বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে তৈরি। বাড়ির মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাও না,
তাই আমি তোমাদেরকে আলাদা করে আর দেখাতে পারলাম না। তবে বাড়ির ভিতরের এই চিত্রগুলো আর পুরনো আসবাবপত্র কিন্তু প্রাচীন ঐতিহ্যকে আজও বহন করে চলেছে। তোমাদের আজকে 4 ভাইয়ের গল্প শোনাই। লক্ষ্মীপদ, মহীপদ, জগপদ আর ধনপদ, এই 4 ভাই। কেউ কেউ বলতেন এই 4 ভাই ছিল বর্গী দস্যু, আবার কেউ কেউ বলতেন এই 4 ভাই ছিল বিশাল বড় ব্যবসায়ী। যাই হোক, এই 4 ভাই তখনকার সময়ে জগৎ শেঠের সহযোগিতায় 1200 টাকার বিনিময়ে 250 বিঘা জমি কেনে। আর সেই 250 বিঘা জমির ওপরে তৈরি হয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই কাঠগোলা বাগান বাড়ি। কি নেই এই বাগান বাড়িতে? এখানে তোমরা মন্দির পাবে, মিউজিয়াম পাবে চিড়িয়াখানা, যদিও সেই চিড়িয়াখানাতে রঙিন মাছ আর বিদেশি রঙিন পাখি ছাড়ার কিচ্ছু নেই। আম বাগান পাবে, গোলাপ পাবে, বিশাল ফাঁকা বড় জায়গা পাবে হাঁটার। মোটামুটি এখানে যদি তোমরা আসো, হাতে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে আসবে। এই বাগান বাড়িতে আসার আরেকটা মূল আকর্ষণ কিন্তু হলো এই জৈন মন্দিরটা। আমি জানি না ফোনের ডিজিটাল স্ক্রিনে কতটা ভালো লাগছে, তবে সামনাসামনি কিন্তু এই মন্দিরটা দেখতে অপূর্ব। এই হলো বাগানবাড়ির পুকুর। জৈনরা খুব মাছ চাষ করতে পছন্দ করতেন, তাদের নাকে সোনার নোনকও পরিয়ে রাখতেন। তবে পুকুরের সব মাছ জানি না কেন একসময় মারা যায়, আর তাদেরই স্মরণে এই যে স্মৃতিফলকটা দেখছো, এটা এখানে তারা নির্মাণ করেন। এই হলো শ্রী আদিনাথজি দেবের মন্দির। মন্দিরে মোট 24টি দেবদেবীর মূর্তি আছে, আর মন্দিরের স্থাপত্যশৈলী আর নকশা কিন্তু এক কথায় অসাধারণ। আমাদের পিছনে যে লাল বাক্সটা দেখতে পাচ্ছ, এই বাক্সে তখনকার দিনে ভ্যালুয়েবল জিনিস যেমন টাকা পয়সা, হিরে জহরত, এগুলো এক জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাওয়া হতো। এখন দেখো কেমন বাইরে পড়ে আছে। আচ্ছা, এবারে চলে এসেছি মুর্শিদাবাদের বিখ্যাত জগৎ শেঠের বাড়িতে। তৎকালীন সময় বাংলার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন কিন্তু তিনি। শুধু তাই নয়, অনেক সময় জমিদাররা নবাবদের কর পরিশোধের ক্ষেত্রেও তার অর্থের উপরে নির্ভরশীল ছিলেন। এই বাড়িতে ঢুকতে 6 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না, তবে বড়দের কিন্তু টিকিট জনপ্রতি 30 টাকা করে। জগৎ শেঠের বাড়িতে দেখার জন্য রয়েছে কিন্তু মাটির তলায়ও একটা গুপ্ত ঘর। তবে এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউড না, তাই নিচের কোনো দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। আচ্ছা, আমরা এখন বসে আছি জগৎ শেঠের বাড়ির মধ্যে একটা ক্যাফেটেরিয়া আছে তার মধ্যে। তো এখানকার একটা স্পেশালিটি হচ্ছে এরা খেজুর গুড়ে কফি তৈরি করে। তো আমি এত জায়গায় কফি খেয়েছি, সিসিডি, গ্লেনারিস অ্যান্ড অল। আমি কোনো কফিকেই ছোটো করছি না, কিন্তু এই কফিটার ফ্লেভারটা একদম অন্যরকম। মানে এত অসম্ভব ব্যালেন্স করছে এবং কমপ্লিমেন্ট করছে, মানে কফি আর খেজুর গুড় দুজনকে আনবিলিভেবল। তোমরা যতক্ষণ না খাচ্ছ এটা, আমি কোনোভাবেই তোমাদেরকে বোঝাতে পারবো না যে কি অপূর্ব খেতে এটা। তোমরা যখনই মুর্শিদাবাদ আসবে, নিশ্চয়ই তোমরা জগৎ শেঠের এই বাড়িতে আসবে। এই ক্যাফেটেরিয়াতে এসে স্পেসিফিকলি বলো যে খেজুর গুড়ের যে কফিটা তৈরি হয় আপনাদের, সেটা প্লিজ দিন। দাদা, কফিটার কত দাম? 35। 35 টাকা অর্থ, মানে কিচ্ছু না, এর যা স্বাদ তার কাছে। বুবু, তোমার কেমন লাগছে বলো? দুর্দান্ত লাগছে খেতে, এত সুন্দর, মানে কি বলবো। আমি নর্মালি চা কফি খুব একটা পছন্দ করি না, কিন্তু এটা মনে হয় দিনে 4 বার দিলাম 4 বারই খেয়ে নেবো। দুর্দান্ত টেস্ট।
আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, জগৎ শেঠ এটা কিন্তু কোনো ব্যক্তির নাম না, এটা কিন্তু একটা উপাধি ছিল। তখনকার দিনে এই জগৎ শেঠরা অ্যাকচুয়ালি নবাবদের বা যারা জমিদার ছিল তাদেরকে অর্থনৈতিক সাহায্য কেমন, মানে ওই যেটাকে বলে সুদে টাকা ধার, সেই সুদে টাকা ধার দিত। এমনকি আমরা ইতিহাসে এটাও জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এত বড়লোক একটা কোম্পানি, জগৎ শেঠরা এত বড়লোক ছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিরাও জগৎ শেঠদের থেকে টাকা ধার নিতেন। তো একটা কথা ছোট্ট করে জানিয়ে রাখি, শেঠ পরিবার মানে এই যে জগৎ শেঠ যাদের বলা হতো, এদের এই বংশের বা এদের প্রতিষ্ঠাতা ছিলেন মানিকচাঁদ বলে এক ব্যক্তি। তিনি, আমি যদি খুব ভুল না করি, বিহারের বাসিন্দা ছিলেন। এবার সুদূর বিহার থেকে ওনারা মুর্শিদাবাদে আসেন। প্রথমে তো ওনারা ঢাকায় যান, তারপর ঢাকা থেকে যখন রাজধানী বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হয়, তারা ওই মহারাজদের সাথেই মুর্শিদাবাদে চলে আসেন এবং এখানে এসে তারা জগৎ শেঠ নামে এই বসতবাড়ি বা এদের এই যে এইখানকার যা বিস্তৃতি সেগুলো স্থাপন করেন। আমরা এখন চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। এখানে টিকিট রয়েছে, টিকিট 20 টাকা জনপ্রতি। টিকিট দিয়ে ভেতরে ঢুকি, বাকি কথা ভেতরে ঢুকে হচ্ছে। নসিপুর রাজবাড়িতে এসে এক অত্যাচারী রাজার কথা না শোনালেই নয়। দেবী সিংহ ছিলেন পানিপথের লোক। তিনি মুর্শিদাবাদে আসেন ওই ব্যবসা বাণিজ্যের লক্ষ্যে, কিন্তু ব্যবসা বাণিজ্যে তিনি সফল হতে না পেরে তৎকালীন যে নবাব ছিলেন তাদের সাথে চুক্তি করে রাজস্ব আদায়ের জন্যে নিযুক্ত হন। ইতিহাসে লেখা রয়েছে তিনি রাজস্ব আদায়ের ক্ষেত্রে এতটাই নৃশংস ছিলেন যে যারা খাজনা বা রাজস্ব দিতে পারতেন না তাদেরকে তিনি নৃশংসভাবে হত্যা করতেন। এবং নাম দেবী হলেও তার কাজ এতটাই নৃশংস ছিল, তাকে তৎকালীন লোকজনেরা, মানে তখনকার দিনের লোকজনেরা মহিষাসুর বলে ডাকত। কেউ কেউ বলতো যে দেবী সিং অ্যাকচুয়ালি শুধু রাজস্ব আদায় না, সাথে সাথে ডাকাতিও করতেন। সেই জন্য অনেকে আবার দেবী সিংকে ডাকাত দেবী সিং বলেও জানে। এবং একটা বিষয় লক্ষণীয়, মুর্শিদাবাদের অন্যান্য জায়গাগুলো যেমন জগৎ শেঠের বাড়ি বা হাজারদুয়ারি, এই জায়গাগুলোতে মানুষ গিজগিজ করছে, কিন্তু এই নসিপুর রাজবাড়ি বা নসিপুর আখড়া এই জায়গাগুলোতে একদম ভিড় নেই। মানে এতক্ষণ হাঁটছি, তোমরা দেখো আমার সাথে শুধুমাত্র বুবু রয়েছে, এই এন্টায়ার রাজবাড়ির প্রিমিসেসে আর একটাও লোক দেখতে পাচ্ছি না আমরা। আমাদের কাছে এটা ভালো, আমরা খুব রিল্যাক্সে ভিডিও করতে পারছি। কিন্তু তোমরা যারা মুর্শিদাবাদে আসবে তারা এই নসিপুর রাজবাড়িটা মিস করো না। এই রাজবাড়ির অলিতে গলিতে হাজার হাজার মানুষের কান্না লুকিয়ে রয়েছে। আমরা যখন এই রাজবাড়ির মধ্যে থেকে হাঁটছি, বিশ্বাস করবে না, আমাদের অদ্ভুত একটা গা ছমছমে অনুভূতি হচ্ছে। হয়তো কিছুটা এর জন্যেই যে আমরা জানি এই রাজবাড়ির অন্দরমহলে কি হয়েছে সাধারণ মানুষের সাথে যারা রাজস্ব দিতে পারেনি। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, আর এর পরের স্টপেজ হচ্ছে আমাদের নসিপুর আখড়া। সেখানে গিয়ে আরেক গল্প তোমাদের শোনাই। হয়েছে নসিপুর আখড়াতে, আর এটা হলো পিতলের রথ। সম্ভবত এটা প্রতি বছর রথের সময় করে বের করা হয়। বুবু যেমনটা বলল তার সাথে আমি আর একটু সংযোজন করে দিই। নসিপুর আখড়াতে কিন্তু এই একটা মাত্র পিতলের রথ নেই, এখানে আছে মূলত 5টা রথ, 2টো কাঠের, 2টো পিতলের আর একটা রূপোর রথ। এবং এই সব রথগুলোই যখন রথযাত্রা হয় সেগুলো পরিক্রমাতে বেরোয়। চলো একটা তো দেখলাম, আর 4টে দেখা যাক কেমন দেখতে।
রাবণের করা। তুই মানে হাজার লোকের যদি আমি খিচুড়ি বানাই, হাজার লোকের খিচুড়ি হবে তুমি শুধু বলো তো এখানে, হ্যাঁ? আচ্ছা যখন কোথাও ডাকাত পড়লো তাহলে এর ওপরে মোটামুটি 5-6 জন শুয়ে তার উপরে ঢাকনা চাপা দিয়ে দিলে কিন্তু ডাকাত ধরতে পারবে না। হ্যাঁ, ডাকাত তো আগে এসে এটা চুরি করবে। তা ঠিক। আমরা হচ্ছে অন্ধ। তুমি তখন ভেবেছিলে এটা একটা, অ্যাকচুয়ালি এটার পিছনে আরও দুটো লুকানো আছে। এই যে এটার একটা ছোট পিতলের, আর ওর পাশে আর একটা কাঠের, আর ভেতরে আরও দুটো আছে, একটা চন্দন কাঠের আর একটা রূপোর। তাহলে টোটাল 5টা দেখিয়ে দিলাম। আমি তো প্রথমে খুঁজেই পাই, মানে এই বড় রথটার পেছনে যে দুটো ছোট ছোট রথ লুকানো হয়েছে সেটা খুঁজেই পাই। তাহলে আমাকে দাও গাইডের 50 টাকা। 2 টাকা দেবো। এই 2 টাকা করে যে আমার কত কোটি টাকা জমে গিয়েছে এই 1 বছরে, বিশ্বাস করবে না। আচ্ছা, পথে যেতে যেতে পড়লো মির্জাপুরের বাড়ি ঢোকার প্রধান দেউড়ি। এর নাম কিন্তু নেমখারান দেউড়ি, কারণ অনেকের মতে এই দেউড়ির এখানেই নাকি সিরাজদৌল্লাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এবারে আমরা চলে এসেছি মির্জাপুর আর তার পরিবারের 1100 কবরস্থানে। আচ্ছা, এখানে প্রবেশ মূল্য কিন্তু জনপ্রতি 10 টাকা। এখানে কিন্তু গাইড অ্যাভেলেবেল রয়েছে, আর গাইড চার্জ ওই মোটামুটি 50 থেকে 100 টাকা। আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এখানে আসলে অতি অবশ্যই গাইডটা কিন্তু নিও, কারণ গাইড ছাড়া এখানে কোন কবরটা কার সেটা তোমরা একেবারেই বুঝতে পারবে না। আমরা এখন দাঁড়িয়ে আছি মির্জাপুরের বংশের 1100 কবরের যে জায়গাটা সেখানে। এখানে মির্জাপুরের প্রায় 1100 বংশধরের কবর রয়েছে। এখানে মির্জাপুরের কবর যেমন রয়েছে তেমন তার পুত্র মিরনের কবর রয়েছে। আরেকটা বিষয়, এই কবরস্থানটা কিন্তু জীবিত ইন দ্য সেন্স এখনও মির্জাপুরের বংশের কেউ মারা গেলে তাদেরকে এই কবরস্থানেই কবর দেওয়া হয়। এই জায়গাটা যে কি ভীষণ ডিপ্রেসিং একটা জায়গা আমি বলে বোঝাতে পারবো না। মানে আমরা তো একটু ধ্যান জপ করি, যখন এই কবরস্থানের মধ্যে আমরা আসলাম তখন যেন একটা আলাদা ভাইব্রেশন আমরা টের পাচ্ছি। তুমি কি পাচ্ছ? একই মানে রীতিমতো ভয় লাগছে, মানে বাতাস যেন ভারী হয়ে গেছে, অদ্ভুত একটা ফিলিংস। তো আমরা আর বেশিক্ষণ এখানে থাকছি না। আর আমাদের সবে বিয়ে হয়েছে, আমি জানি না বাড়ির লোকজন এই ভিডিওটা যখন দেখবে তারা কি রিয়্যাক্ট করবে, কিন্তু মা এই ভিডিওটা দেখলে ভীষণ বকাবকি করবে। যাই হোক, আমরা যত তাড়াতাড়ি পারছি এই কবরস্থান থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু সত্যি বলতে আমার মানে এখানে ভীষণ ভয় লাগছে। ক্লিপও আনিনি, চুলটাও যেহেতু ছাড়া। হ্যাঁ, মানে ও রীতিমতো ঘোমটা টেনে আছে। মানে আমাদের নসিপুর রাজবাড়িতে যে ফিলিংসটা হয়েছিল এইখানে তার থেকেও একটা, মানে কি বলবো, আমার কথা গুলিয়ে যাচ্ছে, কিন্তু এখানে তার থেকেও বেশি গা ছমছমে একটা পরিবেশ। আর এমনিতেই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, পুরো ওয়েদারটাই মেঘলা হয়ে রয়েছে একদম। তোমরা দেখতেই পাচ্ছ, মানে রোদের ছিটে ফোঁটা নেই, চারিদিকে একটা নিস্তব্ধতা, একদম থমথমে পরিবেশ। শুধু এর মধ্যে সাউন্ডটা আসছে সেটা হচ্ছে পাখির। আর হালকা হালকা, যেহেতু সন্ধে একটু পরেই নামবে, হালকা আমি এখন থেকেই জোনাকির একটু আওয়াজ পাচ্ছি, ঝিঝি পোকা আর পাখির ওই পাখি ওড়ার ডানা ঝাপটানোর ওই যে একটা ফরফরানি আওয়াজ, সেটা সব মিলিয়ে মিশিয়ে মানে এখানকার পরিবেশ ও এক্সপিরিয়েন্স করার মতো। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাই নেক্সট গন্তব্যের দিকে। এই কবরস্থানে দাঁড়িয়ে একটা কথা না বললেই বোধহয় নয়। 1 বছর আগে যখন মুর্শিদাবাদে ভিডিও করতে এসেছিলাম তখন ভিডিও দিতে পারিনি মুর্শিদাবাদের দাঙ্গা পরিস্থিতির জন্য। আর এত মাস পরে যখন আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করছি তখন আবারও মুর্শিদাবাদের সেই একই রকম পরিস্থিতি। আমাদের একে অন্যের প্রতি এত হিংসা, এত রাগ, এত দেশ, এত ক্ষোভ। তাও দেখো, আমাদের অন্তিম পরিণতি তো সেই হয় কোনো কবরস্থানে বা কোনো চিতার আগুনে। তাহলে কেন আমরা মানুষ হিসেবে পারি না আরও একটু বেশি সহনশীল হতে? চলে এসেছি মুর্শিদ কুলি খাঁয়ের একমাত্র কন্যা সন্তান আজিমুন্নেসা বেগমের কবর দেখতে। কথিত আছে তিনি এক অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, আর তারই চিকিৎসা স্বরূপ তিনি নাকি বাচ্চাদের কলিজাও খেতেন। তাই এই স্থানে তাকে জ্যান্ত কবর দেওয়া হয়, যদিও এর সত্যতা সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে। ওয়াসিফ আলী মঞ্জিল, মুর্শিদাবাদের নবাবী প্রাসাদের শেষ অধ্যায়। এটি তৈরি করেন নবাব ওয়াসিফ আলী মির্জা, আর তার নামেই এই প্রাসাদের নামকরণ। এই স্থাপত্যটি সত্যিই মন কাড়া।
সাদা রঙের প্রাসাদ, সুন্দর খিলান, নকশা করা বারান্দা, বাগানে সবুজ ঘেরা পুরো জায়গাটি দেখলে এক মুহূর্তের জন্য মনে হবে যেন সময়ের অনেক আগে নবাবী যুগে ফিরে গেছে। এটা হলো হাজারদুয়ারির দক্ষিণ গেটের ঘণ্টাঘর। সন্ধ্যাবেলা আসলে আলোর রোশনায় এই জায়গাটা আরও ভালো লাগে। কথিত আছে রাতে প্রহরীরা ঘুমিয়ে পড়লে এই ঘণ্টা বাজিয়ে নাকি তাদের ঘুম ভাঙানো হতো। আমাদের পিছনে এখন যেটা দেখছো এটার নাম হলো গুপ্তঘর। কথিত আছে যে এই ঘরটার মধ্যে নাকি মণি, মাণিক্য, হিরে জহরত লুকিয়ে রাখা হয়েছে এবং ইংরেজরা সেগুলো বের করার জন্যে এই যে দেয়ালটা দেখছো ফুটো হয়ে আছে, এখানে একটা কামানের গোলা দেখেছিল, কিন্তু সেই কামানের গোলা এটাকে ফুটো করে মানে ভেদ করে যেতে পারেনি, তো তার জন্য এখন এই নিশানি হয়ে আছে। যদি আমি বলে দিই এটা কিন্তু একেবারেই পুরোপুরি ভুয়ো কথা, এটা একটা বেসিক্যালি মিথ, কারণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটার মধ্যে চেক করে দেখেছে, তারা ওই ধরনের গুপ্তধন বা মণিমাণিক্য কিচ্ছু পায়নি। এটা ওই মানুষের মুখে মুখে একটা মিথ হয়েই রয়ে গিয়েছে। যাই হোক, চলো আমরা এই মিথটাকে পিছনে ফেলে এগিয়ে যাই। চলে এসেছি মতিঝিল বা মুর্শিদাবাদের মুক্তার ঝিলে। মতিঝিল আসলে এক বিশাল কৃত্রিম হ্রদ, যা 1800 শতকে নবাব সাদি আল্লাহ খান তৈরি করিয়েছিলেন। এই জায়গাতেই ছিল তার রাজপ্রাসাদ, যার বেশিরভাগ এখন আর টিকেনি, তবে তার ছাপ কিন্তু আজও এখানে রয়েছে। এই জায়গাটার সব থেকে আকর্ষণীয় অংশ হলো এর শান্ত পরিবেশ, চারিদিকে হাঁটার পথ, সুসজ্জিত পার্ক, আর মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা। সব মিলিয়ে মিশিয়ে মতিঝিল যেন মুর্শিদাবাদের সবুজ হৃদয়। মুর্শিদাবাদে এলে ঐতিহাসিক স্থানগুলো দেখার সাথে সাথে আমি তো কিন্তু তোমাদের বলবো যে একবার অন্তত এই মতিঝিলে এসে ঘুরে যেও। এখানে এলে মানে বাগানটা খুব সুন্দর, হাঁটতে তো তোমাদের এর মধ্যে থেকে ভালো লাগবেই, আর তাছাড়া এখানে কিন্তু পাশে থেকে যে নদীটা বয়ে গিয়েছে এটা ভাগীরথী নদী, এখানে এসে তোমরা বোটিংও করতে পারো। আর হ্যাঁ, বাচ্চাদের কিন্তু বিশেষ করে এখানে এলে খুব ভালো লাগবে, কারণ এর ভিতরে বাচ্চাদের জন্য একটা পার্কও রয়েছে। আচ্ছা বুবু, তুমি কি জানো এই মতিঝিলের নাম মতিঝিল কেন হয়েছে? কেন? অ্যাকচুয়ালি মতির ইংরেজি কি? পার্ল, একদম। তো মতিঝিলের ইংরেজি নাম হচ্ছে পার্লে। সেকালে অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজরা এই মতিঝিলে মুক্তো চাষ করতো, ওই জন্যে এইখানের মানে ওদের নাম ছিল পার্লে, আর তারপরে মুখে মুখে এটার নাম হয়ে ওঠে মতিঝিল। তোমরা এতক্ষণ যে সুন্দর প্রপার্টিটা দেখলে ওটা WBTDCL এর একটা প্রপার্টি, যেটা মতিঝিল পার্কের মধ্যেই আছে। তোমরা যারা একটু অন্যরকমভাবে একটু আলাদা থাকতে চাও তারা এই মতিঝিল পার্কের মধ্যেই প্রপার্টিটা অ্যাভেল করতে পারো। হ্যাঁ, এদের রুমগুলো একটু কস্টলি, মোটামুটি ওই 2,500-4 হাজার টাকা। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এদের বুকিং ওয়েবসাইটের পুরো ডিটেলসটা, তো তোমরা এখানে থাকতে পারো। আর একটা বিষয় বলে দিই, মতিঝিলটা তো অনেক বড় এরিয়া নিয়ে বানানো, তো এখানে ব্যাটারি চালিত কিছু গাড়ি আছে, সাইকেল আছে, যেগুলো দিয়ে তোমরা পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে পারো। এই জিনিসটাও খুব ভালো, মানে তোমরা যদি তোমাদের বাড়ির কোনো বয়স্ক মেম্বারদের আনো তাহলে এই ব্যাটারি চালিত গাড়িগুলোতে নিয়ে গেলে তাদের আশা করি কোনো সমস্যা হবে না। এটা তুমি কি করেছো? কামড় দিয়েও খেতে পারোনি? ঠান্ডা লাগছে, 3টে দাঁত বসে গেছে। ঠান্ডা লাগছে। তোমার মতো আমি এতটা করে একসঙ্গে খেতে পারি না, কারণ আমি আরেকবার ট্রাই করছি। আস্তে। ঠান্ডা। আমরা এখন এসেছি হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টে, আর শুনেছি যে এখানে কমপ্লিমেন্টারি নাকি সবাইকে এটা দেওয়া হয়। অনেক খোঁজখবর নিয়েই এখানে এসেছি যে খাবার দাবার নাকি এখানে ভালো হয়। এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর,
কথাটা একেবারে ঠিক, এখানে এসে সেটা বুঝতে পারছি। এখানকার যা খাবার দাবার যে প্রাইসটা অনেকটাই কম, অনেকটাই কম। দেখা যাক, এখন আপাতত ফুচকাটা খেয়ে দেখি যে এটার টেস্ট কেমন হয়, তারপরে যা যা খাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর বলবো যে সেগুলোর টেস্ট কেমন হয়। মুখের মধ্যে একটা ফ্লেভারের ব্লাস্ট হলো, দারুণ। অসাম টেস্ট, যেটা আমি বলেছিলাম সেটাই। দাম অনুযায়ী এখানকার খাবার সুন্দর হয় এটা শুনেছি, শুনেই এসেছিলাম। কথাটা একেবারে ঠিক। তোমরা যখন আসবে এখানে, আমি তো 100% রেকমেন্ড করবো যে একবার হলেও এখান থেকে এসে খেয়ে যাও। আচ্ছা, তো বলে রাখি, এটা আমাদের খাওয়া দাওয়া সেকেন্ড রাউন্ড। এটাতে আমরা নিয়েছি গার্লিক চিজ নান আর সঙ্গে হচ্ছে মাটন কড়াই। আর সত্যি বলছি, এতটুকু বাড়িয়ে ছাড়িয়ে বলছি না, দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত। আমি আবারও বলবো, মুর্শিদাবাদে এলে এখানকার খাওয়া দাওয়া মিস করো না। ও হ্যাঁ, আমাদের থার্ড রাউন্ডে আসবে ফিরনি। হাজারদুয়ারি রেস্টুরেন্টের এক প্লেট গরম মাটন বিরিয়ানি দিয়ে ডিনার করার পরে আমরা ফিরে চললাম আমাদের হোটেল শাগনিকের উদ্দেশ্যে। এবার তোমাদের বলার পালা, কেন এত হোটেল থাকা সত্ত্বেও আমরা এই হোটেল শাগনিকে এসে চেক ইন করেছিলাম। হোটেল শাগনিকে ফাইনালি আমরা চেক ইন করে নিয়েছি। এখন এই হোটেলের একটা খুব ভালো বৈশিষ্ট্য দেখলাম যে, ধরো আমরা এসছি মোটামুটি কটা, 5:30। আমাদের চেক ইন টাইম ছিল 9টা। তো যদি রুম অ্যাভেলেবেল থাকে ওনারা কিন্তু আর্লি চেক ইন দিয়ে দেন। এবং এটা কিন্তু শুধুমাত্র মনে রেখো হোটেল শাগনিকেই দেয়, মানে এখানে আরও একটা হোটেল আছে, হোটেল ইন্দ্রজিৎ। হোটেল ইন্দ্রজিতে কিন্তু এই ফ্যাসিলিটিটা নেই। প্লাস আরও যেটা ভালো বিষয় সেটা হলো, যেমন দেখো আমাদের 401 নম্বর রুমটা নেওয়া ছিল, এবার 401 নম্বর রুমটা অকুপাই ছিল। তো সেই জন্য ওরা আমাদেরকে 403 ফাঁকা ছিল, মানে সেম ক্যাটাগরির রুম, তো আমাদেরকে আর কি 403টা দিয়ে দিল, মানে আর্লি চেক ইন ওরা দিয়ে দেয়। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, যেটা তোমরা যদি কখনো মুর্শিদাবাদ ঘুরতে আসো বা হোটেল বুক করো, এই জিনিসটা মাথায় রেখে হোটেলটা নিও। ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমরা একদিনে কতগুলো জায়গা দেখে ফেলেছি। আর দ্বিতীয় পর্বে কিন্তু আসবে মুর্শিদাবাদের শান, হাজারদুয়ারি সহ আরও এরকম বহু জায়গার খোঁজ। তাই চোখ থাকুক আমাদের এই ইউটিউব চ্যানেল ঘুরছে বাঙালিতে। বাকি ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদেরকে প্লিজ একটা কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের এই কমেন্টগুলোই আমাদেরকে মোটিভেট করে এই ধরনের ট্রাভেল ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে। বাকি চলো আজ তাহলে আমরা আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।